কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার 21 জুন 7 আষাঢ়। দেখেন, আজকে আমরা প্রথম আলো দেখবো। আজকে প্রথমেই আপনারা জানেন যে আমরা বাংলা লিড এবং ইংলিশ লিড নিয়ে আমাদের ব্যাচ থ্রো হয়েছে। আপনারা যারা 47 BCS এর জন্য প্রিপারেশান নিচ্ছেন, কিছু ফ্রি ক্লাসও হচ্ছে, আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেটা। চলেন পড়া শুরু করি। আর যাদের সাউন্ডে ইস্যু, দয়া করে হচ্ছে আপনারা ইয়ারফোন ইউজ করবেন অথবা ইয়ারবাড। ভিডিও কোয়ালিটি হচ্ছে অনেক হাই থাকে, সো আপনার যদি ভিডিও কোয়ালিটি লো মনে হয় একটু ওয়েট করবেন, ঠিক হয়ে যাবে। অথবা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন কিংবা আপনার সেটিংস চেক করবেন। আসেন দেখি, বঙ্গবন্ধু মেডিকেলের অর্ধেক আইসিইউ নষ্ট। দেখেন যে আইসিইউর মধ্যে আপনার 42টা নষ্ট, 20টি আইসিইউ কোনোদিন চালু করা হয়নি, 62টা হচ্ছে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। বিএসএমএমইউ এসডিউর সজ্জা আছে 14টা, তার মধ্যে 4টা নষ্ট। উন্নত মানবিক সেবা সংস্কৃতি এখন গড়ে ওঠে নাই। 101টা আইসিইউ সচল সক্রিয় থাকলে এই প্রতিষ্ঠান বহু মানুষের জীবন রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারত। এখানে হচ্ছে দেখেন, সাধারণ আইসিইউর দৈনিক ভাড়া হচ্ছে 2100 টাকা। লাইফ সাপোর্ট মনিটর বহল থাকলে হচ্ছে আরও 960 টাকা অ্যাড হয়, অর্থাৎ দৈনিক খরচ হয় 3010 টাকা। অন্যদিকে ঢাকার যে কোনো মাঝারি মানের বেসরকারি হাসপাতালে আইসিইউ খরচ হচ্ছে 15,000 টাকা। এইটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আপনারা অনেক হয়তো ওটা খেয়াল করেন না। দেখেন, সবখানে দুইটা জোন থাকে। যেমন ধরেন মেডিকেলে দুইটা জোন হচ্ছে কি, একটা হচ্ছে ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে আপনার অপারেটরস, কিংবা হচ্ছে ম্যানেজমেন্টের পরে হচ্ছে আপনার ডক্টরস, হ্যাঁ, হসপিটালে। কিংবা আপনি যখন একটা লাইক একটা কর্পোরেট হাউসে যান, তখন দুইটা পার্ট পাবেন। একটা হচ্ছে আপনার ওনার মালিক, আরেকটা হচ্ছে আপনার যারা হচ্ছে এমপ্লয়ি। তাহলে এখানে ম্যানেজার কিংবা মালিক ওনার যে আছে হসপিটালের ক্ষেত্রে, দেখা যাচ্ছে বেশিরভাগ টাকা সেই নিচ্ছে। আর যারা হচ্ছে ধরেন আপনাকে সেবা দিচ্ছে বা ডক্টর, তাদের কিন্তু স্যালারি খুবই কম। হ্যাঁ, তারা হয়তো পার্সোনাল প্র্যাকটিস করতে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে হসপিটালগুলো আছে, সেগুলোর ওনার যারা, মালিক পক্ষ হচ্ছে সবচেয়ে বেশি টাকাটা নিচ্ছে। এবং ওখানে যে চার্জগুলো নিচ্ছে, তারা কিন্তু এমন না যে একটা পার্সেন্টেজ ডক্টরকে দিচ্ছে, ওরা ডক্টরকে বেতন দিচ্ছে 30,000 বা 40,000 টাকা। আর ইন দ্য মিন টাইমে তারা প্রচুর টাকা, যে টাকাগুলো হচ্ছে ওরা চার্জ করতেছে, সব কিন্তু মালিক পক্ষই পাচ্ছে। আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা মনে করি সব টাকা ডক্টর নিচ্ছে। এখন হয়ে যায় কি, যে আপনি হচ্ছে ডক্টরকে গালি দিচ্ছেন, কিন্তু আলটিমেটলি ডক্টর হচ্ছে এখানে মূল কালপ্রিট না, কালপ্রিট হচ্ছে মালিককে সে। হ্যাঁ, আর ডক্টর বেসিক্যালি হচ্ছে আপনাকে কম টাকায় দিয়ে ট্রিটমেন্টও দিচ্ছে, কারণ মালিক তাকে স্যালারি কম দিচ্ছে। যারা হচ্ছে হসপিটালে আপনি ঢুকলে যে ডক্টরগুলোকে পান, মানে প্রাইভেট হসপিটালগুলোতে, তারা হচ্ছে বেসিক্যালি ওদের স্যালারি হচ্ছে 30 থেকে 40,000 টাকা। তাহলে বাকি টাকা কই যায়? লাখ লাখ টাকা যায় মূলত মালিকের পকেটে। হ্যাঁ, আপনারা হচ্ছে পয়েন্টে ক্লিক করতে পারেন না, এই জন্য প্রবলেম সলভ হয় না। যাই হোক, দেখেন বন উজাড় উঠেছে, বসতি বাড়ছে, বন্যা। দেখেন যে একসময় ভারী বৃষ্টি হলে 2 থেকে 4 দিন বন্যা হতো, এখন বন্যা থাকে হচ্ছে আপনার 7 থেকে 12 দিন পর্যন্ত। সিলেটে বন্যা আক্রান্ত এলাকায় উজান আর ভাটি দুই জায়গাতেই দ্রুত বনভূমি উজাড় হচ্ছে। গভীর নদ নদী অনেকটা ভরাট হয়ে গেছে, যেগুলো হচ্ছে কি করা হচ্ছে না, আপনার আর খনন করা হচ্ছে না। যেটা হচ্ছে আমাদের একজন মন্ত্রী সম্ভবত উনি বলেছেন যে খনন করা শুরু করা হবে। এগুলো আসলে আগে করা উচিত, কারণ এই সময় তো বন্যা হয়, এই সময়ের আগে করা উচিত। একটা ঝামেলা হওয়ার পরে গিয়ে হচ্ছে আমরা স্টেপ নেওয়া শুরু করি। যাই হোক, এটা যদিও পরীক্ষা আসবে না, তাও খুবই হট নিউজ এখন, যে সেই তরুণ এনবিআর কর্মকর্তার ছেলে, যদি হচ্ছে মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান ছিলেন, যদি হচ্ছে উনি এটা শেয়ার করেন। যাই হোক, এগুলো এমনিতেই। দেখেন পরের পেজে দেখি আমরা, নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আজ ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইটা নিয়ে না আমার যেটা মনে হয় আর কি, যে বণিক বার্তা এবং ডেইলি স্টার ভালো একটা নিউজ করছে। প্রথম আলো হচ্ছে কি ঢুকতে যাচ্ছে না নিউজগুলোতে, নাকি তারা করতে যাচ্ছে, আমি ঠিক বুঝলাম না। মানে দেখেন, যেমন উনি শেখ হাসিনা যাচ্ছেন, এখানে জাস্ট বলতেছে উনি কয়েকটা চুক্তি করবেন, এরপরে হচ্ছে আপনার কিছু সাইন করবেন। কিন্তু ডেইলি স্টার এবং বণিক বার্তা খুব ভালো নিউজ দিয়েছে। আপনারা যারা ডেইলি স্টার এবং বণিক বার্তা, আমাদের তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে, আপনারা যারা পিডিএফগুলো লাগবে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন। দেখেন বণিক বার্তাতে হচ্ছে এখান থেকে পড়ে নেবেন। দেখেন যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা, কর্মকর্তাদের সম্পদ নিয়ে গণমাধ্যমের খবরে ক্ষোভ।
দেখেন তাদের কেউ কেউ এই ধরনের খবর প্রকাশে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। কেন দুর্নীতি খবর প্রকাশ করলো এটার জন্য মনে হয় আর কি, আমি ঠিক শিওর না, বাট এটা পুরো এটাই মনে হচ্ছে। দেখেন লাস্টের দিকে দেখেন যে বৈঠকে একজন পুলিশ কর্মকর্তা দাবি করেছেন যারা পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আরেকজন কর্মকর্তা বলেছেন পুলিশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তারা জামাত ও বিএনপির। যাই হোক, আর হচ্ছে আমাদের সংসদে আবার দেখেন আমাদের আব্দুল মোমেন, সংসদ সদস্য আব্দুল মোমেন, তিনি বলেছেন দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছে আমলাদের একটা অংশ এবং সরকারি কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পদের বার্ষিক হিসাব বাধ্যতামূলক করার দাবি, কালো টাকা সাদা করার সুযোগের পরিমার্জন প্রয়োজন। দেখেন এই দুইটা জায়গাতে কিন্তু দেখেন নিউজ মানে একটু কনফ্লিকচুয়াল। যাই হোক, দেখেন অনেক সময় ভূতরে বিদ্যুৎ বিলের ঘটনা ঘটতে পারে, এইটা হচ্ছে একটা মানে ইস্যু আর কি, যে এটাকে আসলে প্রশ্রয় দেওয়া যাবে না। ভূতরে ঘটনা ঘটবে কেন, শুধু বাংলাদেশেই কেন ঘটে, মানে এটা কেন বিদেশে ঘটতেছে না, এটা হচ্ছে মেন। তো এগুলো আসলে প্রশ্রয় দেওয়া যাবে না, মানে এগুলো বলে হচ্ছে ওদেরকে মাফ করা যাবে না। যাক, দেখেন রাখাইনের পরিস্থিতি নিয়ে চীনের সাথে আলোচনা। দেখেন এখানে একটা ফ্যাক্ট, দুইটা ফ্যাক্ট কাজ করে। প্রথম ফ্যাক্টটা হচ্ছে কি, দেখেন ইসরায়েলকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে হচ্ছে ইউএসএ। আবার ইসরায়েল যখন বেশি ঝামেলা করতেছে, ইউএসএ যখন ইসরায়েলকে নিয়ে বেশি ঝামেলায় পড়ে গেছে, তখন ইউএসএ সরাসরি বলে দিচ্ছে যে ইসরায়েল একটা সার্বভৌম দেশ, ওর ডিসিশন ও নেবে, আমি কীভাবে নিব। মানে ওরা কিন্তু হাত সাফ করে ফেলছে ইউএসএ। ইন্টারন্যাশনাল পলিটিক্সটি এরকম, যখন দেখবেন নিজের ঝামেলা হচ্ছে ও হচ্ছে হাত ক্লিন করে ফেলে। তো রাখাইন পরিস্থিতি নিয়ে চীনের সাথে বা ভারতের সাথে আলোচনা তো করা লাগবেই, এর সাথে হচ্ছে এটা মাথায় রাখা লাগবে যখন চীন এবং ভারত ঝামেলায় পড়বে তখন হচ্ছে ওরা সুন্দর মতো করে বলবে যে আপনারা মিয়ানমারের সাথে কথা বলেন, এটা তো আমার দেশ না। তাইলে হচ্ছে আপনারা কী করা লাগবে, আমাদের চীন এবং ভারতের পাশাপাশি আমাদের মিয়ানমারের সাথে একটা সম্পর্ক রাখা লাগবে। আজকে ভালো একটা নিউজ আসছে, আমরা পরে দেখবো। দেখেন রাখাইনে এমন অবনতিশীল পরিস্থিতি এবং ওই অঞ্চলে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশ ও চীন গতকাল বৃহস্পতিবার ঢাকায় আলোচনা করেছে। এখন দেখেন যে রাখাইনের সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াইয়ের কারণে রোহিঙ্গাদের বিপুল জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়ে পড়েছে। বিশেষ করে 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয়তে বাংলাদেশ এমনিতেই চাপে আছে, আর নতুন করে হচ্ছে কোনো রোহিঙ্গা আনা পসিবল না আমাদের পক্ষে। আলোচনার এক পর্যায়ে মার্কিন রাষ্ট্রদূত জানান মিয়ানমার বিষয়ক চীনের বিশেষ দূত এখন মিয়ানমার সফর করছেন। রাখাইন সহ সমগ্র মিয়ানমার সংকট উত্তরণের জন্য দেশটির সরকার এবং বিবাদমান ঘোষিত তিনি আলোচনা করেছেন। এটা ক্যারট অ্যান্ড স্টিক পলিসি বলতেছে। আপনারা যারা জানেন ক্যারট অ্যান্ড স্টিক পলিসিটা নিয়ে একটা ভিডিও বানিয়েছে অলরেডি, হ্যাঁ দেখে নিন। ক্যারট অ্যান্ড স্টিক পলিসি এটা হচ্ছে কি, দেখেন যে ওরা হচ্ছে একই সাথে হচ্ছে আপনার মানে ক্যারটও দিচ্ছে, মানে খাবারও দিচ্ছে, আবার মারও দিচ্ছে। চীন যে এই কাজটা করতেছে, ওরা হচ্ছে আপনার সামরিক বাহিনীকেও সাপোর্ট দিচ্ছে, আবার বিদ্রোহী বাহিনীগুলোকেও সাপোর্ট দিচ্ছে। এই পলিসিটার কারণে হচ্ছে বেসিক্যালি আপনার প্রবলেম সলভ হয় না। যাক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন সেন্ট মার্টিনে কিছুই হয়নি, মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী যাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে না। তিনি আরও বলেন আপনারা জানেন সেন্ট মার্টিন যাওয়ার জন্য মিয়ানমারের অংশ দিয়ে যেতে হয়, যে কারণে বাংলাদেশ অংশের নাফ নদীর নাপাতা কমে গেছে, সেইখানে এই ঝামেলাটা ঘটে। আমরা দুই পক্ষকেই বলেছি এরপর আমাদের গুলি করলে আমরা পাল্টা গুলি করবো, সেখানে এখন আর কোনো গোলাগুলি হচ্ছে না। এখানে ইস্যুটা ছিল ওরা আমাদেরকে বলছে যাতে করে হচ্ছে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেয়, তাহলে সেখানে তারা গুলি করবে না। তো মূলত হচ্ছে বাংলাদেশ থেকে অবশ্যই রিচ করা হয়েছে, এটা ভালো একটা ইনফরমেশন, এবং তারা এগ্রি করছে বাংলাদেশের সাথে ঝামেলা না করার জন্য। সো ইটস এ গুড নিউজ ফর আস। 4 নম্বর পেজে দেখি আমরা 4 জেলায় 5 জন নিহত। দেখেন এই পত্রিকাগুলো আপনি যদি শুনতে থাকেন, নোট না করা লাগলে কোনো সমস্যা নেই, দেখবেন অটোমেটিক পরীক্ষা হলে হচ্ছে আপনি কোড করে দিতে পারতেছেন। এখন দেখেন বাংলাদেশের সঙ্গে মিজোরামের সুসম্পর্ক প্রয়োজন, এই যা ডিটেলসে আমার লাগবে না, কিছু আইডিয়া হচ্ছে আপনার লাগবে। দেখেন উনি হচ্ছে দেখেন মিজো নেতা জোরামথাঙ্গা হলেন দক্ষিণ এশিয়ার অন্যতম বয়োজ্যেষ্ঠ গেইলা নেতা। বয়স 80 হলেও তিনি সক্রিয়। 20 বছরে ছিলেন গেইলা জীবনে 15 বছর 3 মেয়াদে হচ্ছে উনি মিজোরামের মুখ্যমন্ত্রী ছিলেন। 30 বছর ধরে তিনি মিজো ন্যাশনাল ফ্রন্টের সভাপতি। ওনার একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে এবং বিপ্লবী ক্যারিয়ার আছে। পুরোটা হচ্ছে আমাদের দরকার নেই, বাট এখানে কিছু ইনসাইট আছে, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। দেখেন আপনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আমাদের প্রাইম মিনিস্টার আম পাঠিয়েছিল, এটা হচ্ছে আম ডিপ্লোমেসি না ম্যাঙ্গো ডিপ্লোমেসি, তাহলে পেয়েছেন নিশ্চয়ই। দেখেন হ্যাঁ, একবার না অনেকবার জীবনে যত আম খেয়েছি তার মধ্যে এগুলোই সেরা ছিল। দেখেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেই কবে আম পাঠাইছে সেইটার হচ্ছে আপনার এখনও এটা নিয়ে কথা হচ্ছে, এবং উনি হচ্ছে সেই টেস্টটা এখনও মনে রাখছে। তাই ডিপ্লোমেসিগুলো কাজ করে। যেমন চীন হচ্ছে এখন পান্ডা ডিপ্লোমেসি করতেছে অস্ট্রেলিয়ার সাথে, এটা মাথায় রাখবেন।
যাক দেখেন আমাদের পরীক্ষায় যা দরকার সেটা হচ্ছে আমরা দেখি, এখানে ওনার রাজনৈতিক ইতিহাস পরীক্ষা আসবে না। আচ্ছা এইবারটা দেখেন যে মিজোরাম এবং আশেপাশের অঞ্চল এখনকার অবস্থা কীভাবে দেখছেন। দেখেন আমাদের মানে ওনার ভাষ্য মতো, যেহেতু এটা আপনার কোশ্চেন অ্যান্সার হচ্ছে, আমাদের এখানে পরিস্থিতি শান্তিপূর্ণ হলেও, আমি ওনাকে কোট করতেছি, প্রতিবেশী মিয়ানমারের পরিস্থিতি তো অনুমান করা অযোগ্য হয়ে পড়েছে। পাশে বাংলাদেশের বান্দরবনও কিছু সমস্যা দেখা দিচ্ছে। বন্ধের ছোট একটা সশস্ত্র দল গঠন করতেছে। এখন দেখেন মিজোরাম হচ্ছে স্থল বেষ্টিত রাজ্য। এই বাস্তবতার কারণে মিয়ানমার এবং বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক লাগবে। তারা যদি সবাই অশান্তিতে থাকে, আমরা শান্তিতে থাকবো কীভাবে, এইটা হচ্ছে মেন ইস্যু এখানে। দেখেন পার্শ্ববর্তী দেশে যদি ক্যানজাম লাগে আপনি ভালো থাকতে পারবেন না। যেমন আরাকান আর্মির সাথে এখন রাখাইনের ঝামেলা চলতেছে হচ্ছে মিয়ানমারের, এইটা বাংলাদেশ এই বলে চুপ থাকতে পারবে না যে এটা হচ্ছে ইন্টারনাল ইস্যু। ইন্টারনাল ইস্যু বলতে কিছু নেই, ওয়ার্ল্ড পলিটিক্সে এখন হচ্ছে আর কি সবগুলোই সবার ইম্প্যাক্টেড হয়ে যায়, এটা মাথায় রাখা লাগবে। আচ্ছা এই পার্টটা হচ্ছে আমাদের একটু পড়া লাগবে, এটাই পড়ে শেষ করবো। মিয়ানমার আরাকানের কাছাকাছি, সেখানে রোহিঙ্গারা বিশেষভাবে সমস্যা আছে, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? দেখেন এইটাই হচ্ছে আমাদের রোহিঙ্গা ইস্যুতে লাগবে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন। এতদিন রোহিঙ্গা সমস্যার সমাধানে নেপিডো সরকারের উপর নির্ভর করেছিল। নেপিডো সরকার মানে হচ্ছে মেইন গভর্নমেন্ট, আরাকান ছিল ইউনিয়নের একটি প্রদেশ মাত্র। এখন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে। দেখেন যে আরাকান আর্মি অনেক শক্তিশালী, এখন তারা প্রদেশের বিরাট এলাকা নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। তারা এখন ইউনিয়নে থাকতে চাইবে কিনা সেটা মুশকিল। নতুন পরিস্থিতিতে তারা আরাকানকে স্বাধীন দেখতে চাইবে কিনা সেটাও মুশকিল, মানে ওরা কী চাচ্ছে সেটা আমরা শিওর না। সুতরাং রোহিঙ্গা সমস্যার সমাধান নির্ভর করছে আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারের যে যুদ্ধ হচ্ছে সেটা ফলাফলের উপর। আলটিমেটলি রোহিঙ্গা, আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মি ফাইট করে যারা জিতে তাদের উপর ডিপেন্ড করে বাংলাদেশের রোহিঙ্গাদের কী অবস্থা হবে। মিয়ানমারের গৃহযুদ্ধের একটা ফয়সালা ছাড়া আরাকানে রোহিঙ্গার সমস্যা আলাদাভাবে সমাধান সম্ভব নয়। তাহলে বুঝতে পারতেছেন কেন পত্রিকায় এত বেশি আসতেছে যে আরাকান আর্মি নিয়ে, এবং আমি সবচেয়ে বেশি এখানে টাইম দিচ্ছি। রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে পারস্পরিক যে অবিশ্বাস কাজ করছে সেটা কীভাবে সমাধান করা সম্ভব। দেখেন তাহলে রাখাইন বলতে এখানে আরাকান আর্মি বোঝাচ্ছে, আর আপনার হচ্ছে রোহিঙ্গা। দেখেন একসময় দুইটা গোষ্ঠী শান্তিপূর্ণভাবে ছিল, ঠিক আছে, কিন্তু পরবর্তী সময় এটা হয় না। এখানে তেমন কিছু নাই, এখানে কিছু ফ্যাক্ট আছে যেটা বাংলাদেশের সাথে জড়িত। যেমন দেখেন আপনি বলেছেন কোনো এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আপনার কথা হয়েছিল, কোথায় এবং কীভাবে। দেখেন উনি উত্তর দেন যে 1969-70, অর্থাৎ হচ্ছে আপনার দেখেন যে ওই ম্যাস আপরাইজিংয়ের সময় দেখা হতো ধানমন্ডিতে। আমরা তখন গোপনে লালমাটি এলাকায় থাকতাম, আমরা ওনার বাড়ির সামনে লেকের ধারে হাঁটতে যেতাম, সেখানে হাঁটার ছলে কয়েকবার আমরা বৈঠক করে ফেলেছিলাম বঙ্গবন্ধুর সাথে। দেখেন এখানে বঙ্গবন্ধু আছে। আবার দেখেন পাকিস্তান সেনাবাহিনী 25 মার্চ অভিযানের পর জিয়াউর রহমান আমাদের রাঙ্গামাটি ক্যাম্পে এসেছিলেন। তিনি এসে বলেছিলেন, তোমরা যদি ফ্রিডম ফাইটার হও তাহলে আমাদের সঙ্গে মিলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আসো। আমরা তাতে রাজি হইনি, নিরাশ হয়ে তিনি চলে গেছেন। যাই হোক আসেন দেখি আমরা পরের পেজে যায়। 6 নম্বর পেজে হচ্ছে দেখেন কি অবস্থা, কি পানি স্রোত ভাবা যায়। জুড়ি নদীর প্রতিরক্ষা বাঁধের 50 ফুট এলাকা ভেঙে গেছে, তাহলে প্রবল বেগে পানি প্রবেশ করতেছে এলাকা। ওকে, তাহলে আমরা দেখি এ পেজে তেমন কিছু নাই। তারপর গোল্লা ছুটে কিছু নাই, পরীক্ষা আসার মতো। ইন্টারন্যাশনালে দেখি ইসরায়েলের সরকার সেনা বিভক্তি। তাহলে দেখেন ইসরায়েলের ইসরায়েলের সরকারের সাথে সেনাদের একটা বিভক্তি চলে আসছে। যে বুধবার দেশটির চ্যানেল 13-কে হাগারি বলেছেন হামাসকে নির্মূল করার কাজটি অসম্ভব, এক কথায় ভুল। তিনি বলেন হামাস একটা আদর্শ, হামাস একটা দল, সংগঠনটি জনগণের হৃদয়ে গেঁথে আছে, হামাসকে নির্মূল করতে পারবো না। কিন্তু আবার মানে ইসরায়েলের যে আপনার প্রধানমন্ত্রী তারা বলেছেন তারা হামাসকে নির্মূলই করবে। এইটা নিয়ে হচ্ছে বুঝে যাচ্ছে যে আপনার ইসরায়েল সরকারের সাথে সেনাবাহিনীর একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। যাই হোক পরাজয় হবে সুনাক দলে, হারাতে পারেন নিজের আসনও। ধর্মশালায় দালাই লামার সাথে, আচ্ছা দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, ধর্মশালায় দালাই লামার সাথে ন্যান্সির সাক্ষাৎ এবং ক্ষুব্ধ চীন। তাহলে দেখেন তাহলে হচ্ছে আমরা দুইটা জিনিস হচ্ছে আপাতত ইউএসের সাথে চীনের একটা ঝামেলা দেখতে পাচ্ছি। একটা দক্ষিণ চীন সাগর, আরেকটা হচ্ছে আপনার ট্রেড ওয়ার, আরেকটা হচ্ছে আপনার এই হংকং, তারপরে হচ্ছে আপনার তিব্বত, এগুলো নিয়ে হচ্ছে কি তাইওয়ান, এগুলো নিয়ে হচ্ছে আমরা কি যে ইউএসের সাথে চীনের একটা সমস্যা। আজকে সমস্যাটা হচ্ছে আপনার তিব্বত ইস্যুতে। দেখেন
ন্যান্সি পেলোসির পার্লামেন্টের 7 সদস্যের প্রতিনিধি দল দালাই লামার সাথে দেখা করার পর চীন জানালো যুক্তরাষ্ট্র যদি তিব্বতকে চীনের অংশ হিসেবে স্বীকার না করে তাহলে কঠোর ব্যবস্থা নেবে। ভারতের হিমাচল প্রদেশে ধর্মশালায় নির্বাসিত তিব্বত সরকারের দপ্তরে গিয়ে ধর্মগুরু দালাই লামার সঙ্গে দেখা করার পর তিনি বলেন তিব্বতী এই ধর্মগুরু দীর্ঘজীবী হবেন। যাই হোক, মূলত হচ্ছে চীন মনে করে ভূরাজনৈতিক কারণে তিব্বতকে হাতিয়ার করে যুক্তরাষ্ট্র তাদের বিরোধিতা করে চলেছে। এটা আসলে সত্যি কথা। ভারত তাদের সহযোগী এই ইস্যুগুলোতে হচ্ছে ভারত এবং চীন এক হইতে পারতেছে না। ভিয়েতনামের সাথে সম্পর্ক জোরদার করেছে পুতিন, এটা দেখা যাক। আগে হচ্ছে সফরটা শেষ হোক, তারপরে আমরা ডিসকাশন করব। ভিয়েতনাম পঞ্চম ভাগ হয়ে যাওয়ার গল্পটা জানা জরুরি, জেনে নিন। পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমরা স্কিপ করে যাচ্ছি। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। বাংলাদেশি অর্থ আরও কমছে সুইস ব্যাংকে। দেখেন, সুইজারল্যান্ড ব্যাংকে 15 বছরের মধ্যে বাংলাদেশের জমা অর্থের পরিমাণ সবচেয়ে কম ছিল গত বছর। কারণ হচ্ছে সুইজারল্যান্ড এখন পাচার হওয়া অর্থের তথ্য সরবরাহের আন্তর্জাতিক চুক্তির আওতায় এসেছে, তাই আপনি টাকা রাখলেন সে ধরা পড়ে যাবেন, এই জন্য সবাই টাকা সরায় ফেলতেছে। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেছেন দেশ থেকে বছরে 700 থেকে 800 কোটি ডলার পাচার হয়, মানে 7 থেকে 8 বিলিয়ন ডলার পাচার হয়। এটা আটকানো লাগবে। রিজার্ভ বেড়ে 26 কোটি ডলারে এখন। সিনেমা সবাই ছবি দেখবেন। তারপরে হচ্ছে নির্মলেন্দু গুণের কবিতা কেন জনপ্রিয় পড়ে নিন, এগুলো খুবই ইন্টারেস্টিং। এখন যেহেতু পরীক্ষা আসবে না, পড়তেছে না। এরপর দেখেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ও, আজকে বাংলাদেশে খেলা শুরু হয়ে গেছিলো না সকালে, আমি জানতাম না। খেলার কী অবস্থা দেখা লাগবে। জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি। তারপর হচ্ছে বেড়েছে পেঁয়াজ, আলু এবং মুরগির দাম তো বাড়তেছি সব কিছুর। যাক, ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।